আপনি স্টুপিডিটি এই ধরনের অত্যন্তপূর্ণ কথাবার্তা প্রশ্ন করে আসবেন মানে 3 মিনিট বাসুন বল ভাই হোয়াট ইজ দিস প্রশ্ন করে আপনি সে কি মিন করেন সে কি বিজ্ঞানী আপনি করে আসবেন বলতেছেন আপনি কি প্রশ্ন করে আসছেন এই সরকার কি পুরোপুরি এনসিপির দিকে ঝুঁকে আছে বিচারক যারা তারাও খুব বিরক্ত বার এবং বেঞ্চে এরকম অনেকগুলো ঘটনা ঘটছে উপজেলা শহরে জেলা শহরে যে এদের যে সম্ভাবনাগুলো ছিল সেই সম্ভাবনাগুলো এখন রীতিমতো বুমেরাং হয়ে গেছে তাদের জন্য এনসিপির সাথে কঠিন একটা সম্পর্ক আছে এই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের এইটা একদম দিনের আলোর মতো পরিষ্কার শুরুতেই ভিডিও ইন্ট্রো দেখেছেন মাত্র পুরো ভিডিওটা সামনে দেওয়া আছে আশা করব ভিডিওটা একটু ধৈর্য সহিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমানে টকশোতে কি হচ্ছে আগে চলতো কি আওয়ামী লীগ বনাম বিএনপি আর এখন হচ্ছে এনসিপি বনাম বিএনপি চলেন আমরা সেই টকশোর মধ্যে কি হচ্ছে নেতাকর্মীদের তুমুল বিতর্ক সেটা আমরা একটু দেখে আসি আপনি করে আসবেন বলতেছেন আপনি কি প্রশ্ন করে আসছেন এই সরকার কি পুরোপুরি এনসিপির দিকে ঝুঁকে আছে আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলি জি বলেন আদর্শিকভাবে আপনাদের সঙ্গে বিএনপির নৈকট্য আছে আচ্ছা তার আগে বলি যে বিরোধটা কোথায় রাজনীতিকে যদি আপনি চালাকিতে পর্যবেসিত করেন তাহলে যা হয় সেগুলো হচ্ছে আমার প্রিয় ভাইয়ের কথার মধ্যে আমি এগুলো পেলাম আমরা তো একবারও বলি নাই যে এই সরকার নির্বাচিত সরকার কিন্তু আপনি এই সরকারকে অনির্বাচিত সরকার এই ভারতের ভাষায় কথা বলেন কেন এই সরকারকে আদালতের ভাষা হচ্ছে যে এই সরকার হচ্ছে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার যদি আপনি এই ব্যাপারটা না বুঝেন তাহলে আগে রাষ্ট্রবিজ্ঞান থেকে এই ব্যাপারটা বুঝে আসেন জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার প্লেটো অ্যারিস্টটলের ভূমিকা পালন করেন এই কথা বলবেন না না আপনি করে আসবেন বলতেছেন আপনি কি প্রশ্ন করে আসছেন আপনি তো আমাকে মশাই মূর্খের মতো কথা বলেন এখানে আপনি তো আমাকে মশাই বলছেন বাউল ভাই হোয়াট ইজ দিস প্রশ্ন করে আপনি সে কি মিন করেন সে কি বিজ্ঞানী আপনি একটু আগে মশাই বললেন কেন বাউল ভাই অবশ্যই মশাই আচ্ছা আমি তাহলে আমিও তো বলবো প্রশ্ন কি আমি আপনাকে বলেছি হ্যাঁ তা কাকে বলছেন আমি তো বলেছি যে যারা এটা বুঝে তারা করবে আমরা তুষার ভাই আমরা শুরু করি বাউল ভাই এই ধরনের অধ্যত্ত বেয়াদবি এগুলো করবেন না আপনি একটু আগে বলেছেন বেয়াদবি এগুলো করেন না আপনি ব্রেক করেছেন ভাই তুষার ভাই আপনি নর্মস তুষার ভাই আমরা প্রশ্ন করে আসবে মানে আপনি কি প্রশ্ন করে আইছেন না আপনি বাউল ভাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরাও বয়সের কথা প্লিজ এই কথা বলবেন না রাজনীতি বয়স পড়াশোনার কথা বলবেন না আপনি কি প্রশ্ন করে আইছেন আপনি কি সক্রেটিস না অ্যারিস্টটল না সক্রেটিস অ্যারিস্টটল ভালো লাগবে না নরমাল জিনিস বাউল ভাই ইসলামী বাউল ভাই আপনি স্টুপিডিটি এই ধরনের অত্যন্তপূর্ণ কথাবার্তা প্রশ্ন করে আসবেন মানে হোয়াট ইজ দিস আমরা কাউরে ব্যক্তিগত আক্রমণ না করি আপনি মশাই বলবেন না আমার তো একটা এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আমার এটা কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ এটা আমি বলছি যারা এটা বুঝে না তাদেরকে এটা নিয়ে পড়তে হবে এইটুকুই বলেছি তুষার ভাই যারা বুঝে না কি এখানে আলোচনা ভাই আমরা এখানে আমরা বলি যে আমি আবারো বলছি যে বিএনপি এবং এনসিপি আমি আবারও বলছি যে আমি চাই যে বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে আরেকটি রাজনৈতিক দল অন্তপক্ষে প্রশ্ন করার মতো অবস্থায় থাকুক এবং তাদেরকে খামোশ বলা অবস্থায় থাকুক তো বাংলাদেশে এখন যে অবস্থা হচ্ছে সেখানে খামোশ বলার জায়গা থাকছে না তো আপনারা ভালো করবেন বিএনপি আপনাদেরকে সাপোর্ট করবে বিতর্ক হোক বিতর্ক কখনো যেন ঝগড়ায় পর্যবেসিত না হয় তো এটা আমি করেছি আমার দিক থেকে না বাউল ভাই ঠিক আছে বাদশুর কে বলেছে না বাউল ভাই এক নেতা বলতেছেন যে উনি নাকি মানে প্রস্তাব করে নাকি ভাসিয়ে দেবেন একটা বড় রাজনৈতিক দলের ভাষাই সব ঠিক আছে এটা তো মানুষের সামনে আছে না এটা মানুষ বিচার করবে আমি শুধু আমার বক্তব্যটা বলি তুষার আমরা সামনে যাই হ্যাঁ আমি শুধু আমার বক্তব্যটা বলি আইনসভা এবং সংসদ একই জিনিস এখন আইনসভা শব্দ শুনলেও যদি ভরকে যেতে হয় তাহলে তো আমার কিছু করার নাই আইনসভা হলো পার্লামেন্টের বাংলা হচ্ছে আইনসভা আমরা এখানে সংসদ করেছি একই কথা বলা হচ্ছে আলাদা কিছু না রাষ্ট্রচিন্তা কিংবা এই ধরনের ছোট ছোট গ্রুপকে এখন অবজ্ঞা করে উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু গত আওয়ামী লীগ আমলে এই যে সংবিধান সংস্কার রাষ্ট্র কাঠামো সংস্কার এগুলো নিয়ে তারাই সবচেয়ে ইন্টেন্সিভলি আলোচনা করেছে সেই আলোচনা থেকেই গণতন্ত্র মঞ্চ নামে একটা রাজনৈতিক জোটের আবির্ভাব ঘটেছে সেটার সাথে বিএনপি মিলে আপনার এই যুগপৎ আন্দোলনে 31 দফা দিয়েছে এটা ওই বিএনপির যে জহিরুদ্দিন মাহমুদ স্বপন সহ সংশ্লিষ্ট নেতারা এটা খুব ভালো করে জানেন ঠিক আছে এটা এই ছোট ছোট গ্রুপগুলোই বাংলাদেশে প্রথমত আওয়ামী লীগ আমলের শাসনের সমস্যাটা তারাই শনাক্ত করেছে ঠিক আছে এটা যারা জানে তারা তো জানে বাকিদের না জানলেও চলবে আমি বলেছি যে এই সরকারকে অনির্বাচিত সরকার বলে এটা হচ্ছে ভারতের ল্যাঙ্গুয়েজ অনির্বাচিত সরকার আমরা বাংলাদেশে কোনটাকে বলি যেটা হচ্ছে অবৈধ সরকার মানে ফোর্সফুলি পাওয়ার টেক ওভার করেছে এই ধরনের সরকারকে বাংলাদেশে অনির্বাচিত সরকার বলা হয় যেমন ১/১১ সরকার ঠিক আছে এই সরকার সেরকম না এই সরকারের ব্যাপারে আদালতের রায় হচ্ছে মানে আদেশ দিয়েছে আদালত যে এই সরকার সংবিধানের 106 এই সরকারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে এই সরকার অভিযোগ কেন থাকবে না অনেক উপদেষ্টা বা অভিযোগ ভারতের সমর্থিত প্রয়োজনের জন্য রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য ম্যান পাওয়ার তৈরি করবে এটাই ছিল মাওলানা আবুল আলা মওদুদীর মূল মটো এবং থিম যে জামাত এরকম একটা আদর্শ একটা ট্রেনিং সেন্টার যেখান থেকে যোগ্য সৎ লোক নেতৃত্ব তৈরি হবে যারা কিনা দেশ পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবে এবং তারা প্রয়োজনে কংগ্রেসে ঢুকে যাবে মুসলিম লীগে ঢুকে যাবে যে কোনো দলে ঢুকে যাবে এই যে থিম সেখান থেকে গোলাম আজম সাহেব যখন বাংলাদেশে তার যে রাজনীতিটা শুরু করলেন যে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে
এটা মূল স্পিরিট থেকে মাওলানা আবুল আলা মওদুদী সাহেবের যে মূল স্পিরিট বা জামাতের মূল স্পিরিট থেকে এটা আলাদা একটা যাকে বলে থিওলজি নিয়ে তারা এগোতে থাকে। এখন যেটা হচ্ছে যে এই যে একটা রাজনৈতিক দল হিসাবে তারা যে কাজগুলো করবে বাংলাদেশে, এই কাজগুলো করার জন্য স্থান কাল পাত্র ভেদে তাদের যে অভ্যাস রুচি যা কিছু করা দরকার পরিবর্তন করা দরকার, এটা তারা আগেও পারেনি এখনও পারেনি। তো তারা ক্ষমতায় আসতে চায়, হযরত উমরের মতো একটা শাসন ব্যবস্থা মানে তারা এস্টাবলিশ করতে চায়, তারা বাদশাহ হারুন আর রশিদের মতো বা সুলতান সুলেমানের মতো একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায় এবং জামাতের আমিরুল মুমিনিন হতে চায়। এটা হলো বাস্তবতা। কিন্তু আমিরুল মুমিনিন হতে হলে যে তার 200 সংসদ সদস্য লাগবে, এর মধ্যে টেকনাফে যে রাজনীতি করবে তার ওই এলাকার ইয়াবা ব্যবসা সম্পর্কে ধারণা থাকতে হবে, গরু চোরা কারবারি সম্পর্কে তার ভালো ধারণা থাকতে হবে, প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য যা কিছু থাকতে হবে, এইভাবে আসলে জামাত তার শক্তিটাকে কখনই বানাতে পারেনি এবং পারবেও না। মানে জামাতে যারা আসে মাদ্রাসা লেভেল থেকে আসে, মধ্যবিত্ত লেভেল থেকে আসে, নম্র নম্র ভদ্রলোক মানুষ এরকম যারা আসে, রাফ অ্যান্ড টাফ না। ফলে তারা যে কাজটা করেছে সবসময় ক্ষমতা কেন্দ্রিক তারা এই কাজগুলো করেছে এবং সেই কাজ করতে গিয়ে তাদের যথেষ্ট ক্ষতি হয়েছে, সবসময় ক্ষতি হয়েছে। এবং প্রতিবারই ক্ষমতার সাথে থাকার কারণে যখন তারা ক্ষমতা চলে গেছে, এই দলটার উপর একটা জাতা আসছে, একটা চাপ আসছে, প্রেশার আসছে। তো এখন এই সময়টা তো জামাত ইতিহাসের সবচেয়ে একটা সুসময় তারা পেয়েছে। পাওয়ার পরে এবং জামাত এই সময়টাতে এই সুসময়টা পেয়ে তারা তাদের এই দীর্ঘদিনের যত সফলতা যত প্রস্তুতি সবই তারা এই মাঠে প্রদর্শন করেছে। এখন জামাত পুরো ফেজ অফ হয়ে গেছে। জামাতের চরিত্র কি, তার চেহারা কেমন, আকাঙ্ক্ষা কেমন, আচরণ কেমন, কি চায়, কি হতে চায়, কারা কারা করে, মানে এখন কোনো জামাতের গোপন কোনো কিছু নাই, ইট ইজ ওপেন। ফলে এখন যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আগামীতে ক্ষমতার যে পট পরিবর্তন সেটা যেভাবেই হোক না কেন জামাত সেটার সাফারার হতে যাচ্ছে। সাফারার হতে যাওয়ার কারণে কি হচ্ছে, তারা এই জিনিসটা বুঝতে পেরেছে, ইতিমধ্যে বুঝতে পেরেছে। এখন দেখবেন তারা খুব ফ্ল্যাকচুয়েট করছে, এরশাদ সাহেবের চাইতেও তারা খুব ফ্ল্যাকচুয়েট করছে। সকালে তারা ইনু সাহেবের সঙ্গে কমপ্লাই করছে, বিকেলবেলা এনসিপির সাথে করছে, আবার তারেক রহমান সাহেবের সাথে যোগাযোগ করার জন্য তারা লন্ডনে বৈঠক করার চেষ্টা করছে, বেগম জিয়ার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে এবং প্রায় সব ক্ষেত্রে তারা কিন্তু এই গত 1 মাসে ব্যর্থ হয়েছে। এইগুলো জামাতের অবস্থা। এনসিপির ব্যাপার হলো যে এনসিপি তো আমাদের সন্তানদের একটা সংগঠন, একেবারে তরুণ। আমাদের প্রচলিত রাজনীতি সম্পর্কে তাদের তারুণ্য ছাড়া আর স্বপ্ন ছাড়া আমি তাদের মধ্যে কিছু দেখি না। তাদের টোটালটাই হলো একটা ইলিউশন, কল্পনা। এবং তারা যাদেরকে জমে গেছে, এইভাবেই জমেছিল আওয়ামী লীগ বনাম বিএমপি, কিন্তু এখন চলছে এনসিপি বনাম এই আমাদের বিএমপি। তো যাই হোক, এখন বিএমপির কিছু হলে এনসিপি ধরবে, এনসিপির কিছু হলে সেটা বিএমপি ধরবে। তবে এটা একটা জিনিস মনে হচ্ছে যে এনসিপির আদলে কি জামাত তলে পড়ে গেল কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। যাই হোক, দর্শক শ্রোতা, টকশোগুলো কঠিন জমেছে এবং নেতাকর্মীদের দেখছেন যে তর্ক বিতর্ক, তো এইগুলো কিন্তু হচ্ছে এবং আগামীতে হবে। তবে এটা সত্য কথা, এটা বোঝাই যায় যে এনসিপির দিকে সরকার কিন্তু ভালোই ঝুঁকে আছে। সরকার চায় যে এনসিপি ভালো একটা দিকে যাক, কিন্তু বিএনপির কাছে কি পাত্তা পাবে, আপনাদের কি মনে হয় সেটা একটু কমেন্টে লিখবেন। এবং আগামী দিনে যারাই নির্বাচনে ক্ষমতাতে আসবে তারা কি বাংলাদেশটাকে খুব একদম সহি সালামতে চালাতে পারবে, কি মনে হয় আপনাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।